গেয় যোগী ভিক পায় না। কি শুনে অবাক হচ্ছেন? না না, অবাক হবার কিছু নেই। এটি বাংলার একটি বিখ্যাত প্রবাদ বাক্য। টাইগার উড থেকে শুরু করে মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, গ্যালিলিও গ্যালিলাই এই প্রবাদ বাক্যটির প্রকৃষ্ট উদাহরণ হতে পারে। তবে তালিকাটা অনেক দীর্ঘ। বিভিন্ন কারণেই আমরা এরকম বহু গুণী মানুষকে সেরকম কদর করতে পারিনি। তারপর যখন বিদেশ থেকে তারা তাদের কাজের জন্য সমাদৃত হয়েছেন, তখন আমরা তাদের প্রতি কম বেশি আদর বা কদর করা শুরু করেছি। তো চলুন আজ এইরকমই একজন গেয় যোগী বা দেশীয় স্কলার এর কাহিনী আপনাদের শোনাব। ভারতের ইতিহাস যাদের অবদান লিপিবদ্ধ করেছে মাত্র, কিন্তু উপযুক্ত সম্মান বা কদর করতে পারেনি। আর তাই তো এই মহান বিজ্ঞানীকে শেষ জীবনটা চূড়ান্ত অর্থকষ্টে কাটাতে হয়েছে। এক প্রকার ভিখিরির মতোই কলকাতার বুকে মৃত্যুবরণ করেছেন তিনি। কি চিনতে পারছেন তিনি কে? আচ্ছা, চলুন একটু হিন্টস বা ইঙ্গিত দিই। তিনি ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। এবারেও চিনতে পারছেন না? সেটাই তো স্বাভাবিক। ওই যে প্রথমেই বললাম, গেয় যোগী ভিক পায় না। ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসে এনাদের অবদান আমাদের পাঠ্যপুস্তকে সেভাবে স্থান পায়নি। তাই এই অখ্যাত মহান বিজ্ঞানীর কথা স্মরণ করিয়ে দিতেই আজকের এই আলোচনা। তিনি আর কেউ নন, বিজ্ঞানী রাধা গোবিন্দচন্দ্র। ভারতীয় উপমহাদেশের সফলতম জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে অন্যতম একজন। জন্ম 17 জুলাই 1878, বর্তমান বাংলাদেশের যশোর জেলার বাগচরে, যা সেই সময় অবিভক্ত বাংলা এবং ভারতবর্ষের অংশ ছিল। যশোর জেলা স্কুল থেকে শিক্ষা লাভ করেন। 3 বার প্রবেশিকা পরীক্ষায় ফেল করেও তিনি ভারতীয় জ্যোতির্বিজ্ঞান চর্চায় একজন পথিকৃৎ হয়ে উঠেছিলেন। আকাশ দেখা সম্পর্কে তার আগ্রহের সূত্রপাত হয় ষষ্ঠ শ্রেণীর বই চারুপাঠ 3য় ভাগে অক্ষয় কুমার দত্তের লেখা একটি প্রবন্ধ, ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড। এই প্রবন্ধ পড়ে তিনি বিশেষ কৌতূহলী হয়ে পড়েন মহাকাশ সম্পর্কে ও জ্যোতির্বিজ্ঞান চর্চার উৎসাহ পান। মাত্র 10 বছর বয়স থেকেই তিনি তারা দেখতে শুরু করেন। আর 14 বছর বয়স হতে না হতেই তারা চেনার ব্যাপারে তিনি সিদ্ধহস্ত হয়ে ওঠেন। যশোর জেলার উকিল কালীনাথ মুখোপাধ্যায় তাকে এ বিষয়ে সাহায্য করেন। ভেবে দেখার মতো বিষয় হলো, আজ 2026 সালে দাঁড়িয়েও আমরা মূর্তি পূজার মতো কুসংস্কার, গ্রহণ লাগা, সাপের কামড়ে কলার ভেলায় ভাসানোর মতো কুসংস্কার থেকে যখন সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারিনি, তাহলে সেই সময় রাহুকেতুর কাল্পনিক ধারণা বা ব্রহ্মাণ্ড ব্রহ্মার সৃষ্টির মতো অত্যন্ত মজবুত সামাজিক ধ্যান ধারণার বিপরীতে তিনি সত্য সন্ধানে ব্রতী হয়েছিলেন। এদিক থেকে দেখতে গেলে তিনি প্রফুল্লচন্দ্র রায় ও গ্যালিলিওর সাথে তুলনীয়। সেভাবে শিক্ষিত না হয়েও যেভাবে জ্যোতির্বিজ্ঞান চর্চায় তিনি অবদান রেখেছেন, তা আমাদের আরেকজন মহান বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কথা স্মরণ করিয়ে দেয়। 1910 সালে হ্যালির ধূমকেতু আবির্ভূত হলে তা বাইনোকুলার দ্বারা পর্যবেক্ষণ করে বেশ কিছু প্রবন্ধ তিনি লিখে ফেলেন। বিজ্ঞান শিক্ষক জগদানন্দ রায়ের পরামর্শে 1912 সালে রাধা গোবিন্দ নিজস্ব আগ্রহের ফলেই মাইনের টাকা ও কিছুটা জমি বিক্রি করে দূরবীন কেনেন। দূরবীনটির দাম ছিল তৎকালীন সময় 160 টাকা 10 আনা 6 পাই। বুঝতেই পারছেন এখনকার দিনের টাকায় তা কত টাকা হতে পারে। কিন্তু প্যাশানের কাছে তিনি অর্থের জন্য পিছপা হননি কখনো। শনি, মঙ্গল ও নক্ষত্র তথা নীহারিকা পুঞ্জের মতো বহু মহাজাগতিক সত্যের তিনি পর্যবেক্ষণ করেছেন। তার উল্লেখযোগ্য আবিষ্কার হলো নোভা একুইলা 3। এটি একটি নক্ষত্র। একথা তিনি হার্ভার্ড মানমন্দিরে জানিয়ে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানে আলোড়ন ফেলে দেন। 1919 থেকে 54 এই সময়কালের মধ্যে তিনি 37,215টি পরিবর্তনশীল নক্ষত্র পর্যবেক্ষণ করেন। মৃত্যুর আগে পর্যন্ত একজন বিশুদ্ধ মহাকাশ গবেষক ছিলেন তিনি। জীবনে অর্জন করেছেন বহু বিদেশি সম্মান, যেমন আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভেরিয়েবল স্টার্স তাকে সম্মানসূচক সদস্যপদ প্রদান করেন এবং 1946 সালে তিনি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞানী হিসেবে আবসো এর সদস্য হন। 1926 সালে হার্ভার্ড মানমন্দির থেকে তাকে সম্মানসূচক ও স্বীকৃতিসূচক একটি দূরবীন পাঠানো হয়। আর একটি চিঠিতে হার্ভার্ড মানমন্দিরের পরিচালক লিখেন, বিদেশ থেকে পরিবর্তনশীল নক্ষত্র সম্পর্কে আমরা যে সমস্ত পর্যবেক্ষণমূলক তথ্য পেয়ে থাকি, তার মধ্যে আপনার দান অন্যতম। আপনাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। 1928 সালে তাকে
জ্যোতির্বিজ্ঞানে অবদানের জন্য OARF সম্মাননা প্রদান করা হয়। তার লেখা বেশ কিছু মূল্যবান পাণ্ডুলিপি রয়েছে, যার মধ্যে শুধুমাত্র ধূমকেতু নামক পাণ্ডুলিপিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। বাকি পাণ্ডুলিপিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয়নি, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সৌরজগৎ, তারা চিনিবার উপায়, নক্ষত্র জগৎ, সবিতা ও ধরণী। যশোরে খাজাঞ্চির চাকরি থেকে ট্রেজারির কোষাধ্যক্ষের কর্মজীবনে কখনোই টাকা পয়সার মোহ তার জ্যোতির্বিজ্ঞান চর্চার উৎসাহে বাধা সৃষ্টি করতে পারেনি, বরং এশিয়া মহাদেশের জ্যোতির্বিজ্ঞান চর্চার এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে কাজ করে গিয়েছিলেন তিনি। 1975 সালে 3রা এপ্রিল 97 বছর বয়সে অত্যন্ত দারিদ্রতাকে সঙ্গী করে এক প্রকার বিনা চিকিৎসায় ভারতের বারাসাতে তিনি মৃত্যুবরণ করেন। মনে পড়ে যায় বিখ্যাত সেই কবিতার লাইনটি, কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না। এটা কি কেউ মনে রাখে না, নাকি উপযুক্ত পাঠ্যক্রমের আওতায় কৃতি মানুষের চর্চার সুযোগ না করে দেওয়ার ফলেই আমরা তাদের সম্পর্কে জানতে পারি না? এ বিষয়ে আমার সন্দেহ আছে। তাই আসুন ভারতের জ্যোতির্বিজ্ঞান চর্চার এই বিস্মৃতপ্রায় মহানায়কের শ্রদ্ধায় তার অবদান চর্চা করে তার প্রতি যথার্থ সম্মান ও শ্রদ্ধা জানাই। ধন্যবাদ।